পরীক্ষার সময় এই তিনটে সমস্যা তো প্রতিটা ছাত্রই ফেস করে। সমস্যা কি? প্রথম সমস্যা, বেশি সিলেবাস কম সময়। এত বড় সিলেবাস আর সময় এত কম, শেষমেশ এত কম সময়ে এত সিলেবাস কিভাবে কভার করব। দ্বিতীয় সমস্যা, মনে থাকে না। এত কিছু পড়ার আছে, এত কিছু মুখস্থ করার আছে, তাহলে কোন টেকনিক দিয়ে পড়লে সব কিছু আমাদের লং টার্ম মেমোরিতে জমা থাকবে। আর তৃতীয় সমস্যা, ওভার থিঙ্কিং। কতবার হয় না আপনি বসে ভাবছেন, ইয়ার আমি তো পুরো সলভটাই খারাপ করে ফেলেছি, আমি কি এখন থেকে পড়ে কি আমি আমার পরীক্ষায় ভালো করতে পারবো, নাকি এতে 95% নম্বর আনতে পারবো, নাকি আমি আমার পরীক্ষায় টপার হতে পারবো। আমার নাম প্রশান্ত মিন্টো এবং হাজার হাজার ছাত্রছাত্রীর মধ্যে আমি একজন। আর আজকের এই ভিডিওটা প্রতিটি সেই ছাত্রছাত্রীর জন্য যাদের পরীক্ষা হয়তো 1, 2 বা 3 মাসের মধ্যে শুরু হতে যাচ্ছে, অথবা যাদের পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। জানো কেন? এই পরীক্ষার সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময় তোমাদের সবার জন্য। কারণ আমি এমন অনেক ছাত্রছাত্রীকে দেখেছি যারা পরীক্ষার সময় পড়াশোনা করেছে, খুব মনোযোগ দিয়ে পড়েছে, এই স্ট্র্যাটেজিগুলো অনুসরণ করে পড়েছে এবং বোর্ড পরীক্ষা পাশ করে ফেলেছে। আইআইটি জেই পাশ করেছে, নিট পাশ করেছে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার কথাই বলো না কেন, শেষ সময় পড়ে অনেকেই পাশ করেছে। আর আমি এমনও অনেককে দেখেছি যারা পুরো বছর পড়াশোনা করেছে, কিন্তু পরীক্ষার সময় কিছু ভুল করেছে, কিছু মিস্টেক করেছে, যার কারণে সেই পরীক্ষাটা পাশ করতে পারেনি এবং নিজের ক্লাসে টপার হতে পারেনি। তাই এই পরীক্ষার সময়টা তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই সময়ে এই তিনটা সমস্যা তো তোমার সাথেও নিশ্চয়ই হয়। এত বড় সিলেবাস, এত কম সময়, জিনিসগুলো মনে রাখতে পারো না, আর অনেক কিছু নিয়ে ওভার থিঙ্কিং করো। কিন্তু আজ আমি 3 ধাপের এমন একটা প্রসেস বলবো, যেটা যদি তুমি ফলো করো তাহলে কম সময়ের মধ্যেও খুব সহজে ভালো নম্বর নিয়ে আসতে পারবে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে তোমাদের সবার কাছে, তোমরা কি সত্যিই পরিশ্রম করতে প্রস্তুত? তোমরা কি জীবনে কষ্ট করতে রাজি? তোমাদের কাছে যতটুকু সময় আছে সেটা আমি জানি না, হয়তো তোমার পরীক্ষার জন্য 1 মাস, 2 মাস, 3 মাস, 15 দিন, 10 দিন, 5 দিন বা এই সময়ের মধ্যেই আছে। নিজেকে পুরোপুরি মোটিভেটেড করে পরিশ্রম করতে প্রস্তুত হয়েছো তো? এমন যেন না হয়। নিজেকে জিজ্ঞেস করো এবং আজই কমেন্টে লিখে দাও। যদি সত্যিই প্রস্তুত থাকো তাহলে লিখে দাও, হ্যাঁ ভাইয়া আমি কঠোর পরিশ্রম করব, আমি পরিশ্রম করব, লিখে দাও। আবারও বলছি, যদি এই ভিডিওটা দেখতে চাও তাহলে এখনই কমেন্ট করে দাও, হ্যাঁ আমি কঠোর পরিশ্রম করতে প্রস্তুত। এখন কথা বলি সেই 3 ধাপের প্রসেস নিয়ে। এই 3 ধাপের প্রসেসটা আসলে কি? আমরা শুরু করি ধাপ নম্বর 1 থেকে। ধাপ নম্বর 1 হলো কম পড়ো। এখন কম পড়ো এর মানে কি সেটা বুঝিয়ে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে বোঝো। দেখো, এই সময় একটা ভুল তুমি করছো। ভুলটা কি করছো জানো? তুমি তোমার বন্ধুদের ফোন করবে, তোমার বন্ধুকে বলবে, দোস্ত আমার তো কাল পরীক্ষা আছে। ধরো একটা উদাহরণ নিই, আমার কাল এসএসটি পরীক্ষা। এখন আমাকে এটা বলতো আমি কোন বই থেকে পড়বো, কোন লেকচার থেকে পড়বো, যাতে আমি খুব ভালো নম্বর পেতে পারি। তখন তোমার এক বন্ধু বলবে, দোস্ত একটা কাজ কর, ইউটিউবে ওই স্যারের একটা ভিডিও আছে, ওটা দেখে নিস। আর একটা কাজ কর, এই বইটাও কিনে নিস, এই বইটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকেই প্রশ্ন আসে। তখন তুমি মোটিভেটেড হয়ে পড়ো, তাড়াতাড়ি বই কিনে আনো, লেকচার দেখা শুরু করে দাও। এখন 1 ঘন্টা পর তুমি তোমার আরেক বন্ধুকে ফোন দাও, আরেক বন্ধুকে বলো, দোস্ত আমি এসএসটি পড়ছি, এসএসটিতে আমি এই বই থেকে পড়ছি। এখন তোমার দ্বিতীয় বন্ধু বলে, তুই এই বই থেকে কেন পড়ছিস, এই বইটা তো বাজে, এই লেকচারও বাজে। এখন তুই কি করবি, এই বইটা ছেড়ে দে, অন্য একটা বই আছে ওটা পড়, প্রশ্নপত্র এখান থেকেই আসে। এখন তুমি দৌড়ে বাজারে যাবে, ওই বইটাও কিনে আনবে। তুমিও তো এটাই করো, আর এটাই তোমার সবচেয়ে বড় ভুল। জানো কেন? কারণ তুমি এতগুলো বই নিয়ে আসো, এত রিসোর্স নিয়ে আসো, বাস্তবে এত কম সময়ে তুমি কি সত্যি এত রিসোর্স পড়তে পারবে? আর আমি ধরেও নিলাম, হ্যাঁ তুমি পড়েছো, এতগুলো বই তুমি পড়ে ফেলেছো, কিন্তু তুমি কি ওই সব বই তোমার মাথায় মনে রাখতে পারবে? না, সহজ কথা, তোমাকে তো সুপার হিউম্যান হতে হবে না, তুমি তো মানুষই। আমরা কি এতগুলো বই একবারে মনে রাখতে পারি? পারি না। তাই প্রথম ধাপ কি? কম পড়ো, মানে কম বই পড়ো, কম রিসোর্স পড়ো। শেষ মুহূর্তে আমাদের সবকিছু পড়ার দরকার নেই, আমাদের সবকিছু পড়তে হবে না। আর এজন্যই তোমাকে ফলো করতে হবে 80-20 রুল। একটা দারুণ সুন্দর স্ট্র্যাটেজি বুঝিয়ে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি সবার জন্য। 80-20 রুল এটা কি? এটা আমি আমার অনেক ভিডিওতেই আগেই বলেছি, আবারও সংক্ষেপে বলছি। দেখো, যে কোনো এক্সামের কথা বলো, আইআইটি, জেই, নিট, ইউপিএসসি, ক্লাস 10, ক্লাস 9, 11, ক্লাস 12, যে কোনো এক্সামের কথা বলো,
প্রতিটা এক্সামে কিছু 20% সিলেবাস থাকে, যেখান থেকে তোমার 80% প্রশ্ন আসে। মানে কিছু 20% টপিক আছে যেগুলো থেকে প্রতিবারই তোমার এক্সামে প্রশ্ন আসে। আর তুমি বলবে আমরা কিভাবে বুঝবো কোনগুলো, তাই তো? এটাই তো জানতে চাইছো ভাই। একটা কাজ করো, এই ভিডিওটা তুমি কোথায় দেখছো? ইউটিউবেই তো। এটা একটা ফ্রি প্ল্যাটফর্ম, এখানেই তোমাকে সার্চ করতে হবে। ওপরে যাও, সার্চ বারে গিয়ে সার্চ করো তোমার যেই এক্সাম সেটা লিখে দাও, তারপর লেখো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস। এবার শুধু এটুকু লিখে দাও, ধরো একজন স্টুডেন্ট আছে যে নিটের জন্য প্রস্তুতি নিচ্ছে, তাহলে লিখে দাও NEET ফিজিক্স চ্যাপ্টার ওয়াইজ অ্যানালিসিস বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস। এতে কি হবে জানো? এতে তুমি জানতে পারবে আচ্ছা ফিজিক্সের মধ্যে এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তো গত 5 বছরে বারবার এসেছে, আচ্ছা এই টপিক থেকে অনেকবার প্রশ্ন এসেছে। এতে কি হবে, তুমি সেই টপিকগুলো জানতে পারবে, সেই চ্যাপ্টারগুলো চিনে নিতে পারবে। এখন তোমার কি করতে হবে? প্রথমেই সেই চ্যাপ্টারগুলো পড়তে হবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তুমি এই উদাহরণটা যে কোনো ক্লাসের জন্য ব্যবহার করতে পারো। তুমি যদি ক্লাস 10th বোর্ডের প্রস্তুতি নিচ্ছ, তাই তো? তাহলে ইউটিউবে লিখে দাও ক্লাস 10th বোর্ড, যেটা তোমার বোর্ড তার নাম লিখে দাও, তারপর লিখো প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস। আর যদি এখনো এই টেকনিকের উপর বিশ্বাস না হয়, তাহলে একটা উদাহরণ দিচ্ছি। আমার এক ছাত্র ছিল, গত বছর সে ক্লাস 12 বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, আর সে শেষ সময় পর্যন্ত কিছুই পড়েনি। শুধু পরীক্ষার 1 মাস আগে সে কি করেছিল, শুধু গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ে নিয়েছিল। যতগুলো গুরুত্বপূর্ণ টপিক ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির, সবগুলো গুরুত্বপূর্ণ টপিক পড়ে নিয়েছিল এবং বোর্ড পরীক্ষায় তার 93% নম্বর এসেছিল। ভেবে দেখো, ওই ছাত্রটা পারলে তুমিও পারবে, যে কোনো পরীক্ষাই হোক, এটা সম্ভব। তাই প্রথম ধাপ হলো সব না পড়ে শুধু গুরুত্বপূর্ণ অংশটুকু পড়ো। দ্বিতীয় ধাপ হলো আরো ভাবো। ভাবছো এটা দিয়ে কি বোঝাচ্ছি? এখনই বুঝিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনো। পরীক্ষার সময় তোমার সবচেয়ে বড় সমস্যা কি জানো? তুমি জিনিসগুলো মনে রাখতে পারো না, কারণ তোমাকে অনেক কিছু পড়তে হয়। দেখো, শুরু থেকে পড়াশোনা করোনি, এখন এত কম সময়ের মধ্যে তোমাকে অনেক কিছু পড়তে হচ্ছে। স্বাভাবিকভাবেই তোমার মস্তিষ্ক এত কিছু মনে রাখতে পারবে না, কিন্তু এর একটা পদ্ধতি আছে। এই পদ্ধতিটাকে আমরা বলি ভিজুয়ালাইজেশন। এখন এই পদ্ধতিটা আমি প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়েও দেব, কিন্তু এই পদ্ধতিটা জানো গুরুকুলেও ব্যবহার করা হতো। এর ওপর আমি একটা পুরো ডিটেলড ভিডিও আগেই বানিয়েছি, কিন্তু আজ আমরা কথা বলছি পরীক্ষার সময় আমরা কিভাবে। তাহলে চল একটা উদাহরণ দেখে নিই ভিজুয়ালাইজেশন আসলে কি। ধরো একটা উদাহরণ দিচ্ছি, তোমার নোটস আছে, কিংবা তুমি বই থেকে পড়ো, লেকচার থেকে পড়ো, যেখান থেকেই পড়ো না কেন, কল্পনা করো তুমি একটা লাইন পড়লে। ডিসপ্লেসমেন্ট রিয়াকশন হলো যখন কোনো পরমাণু বা পরমাণুর সেটকে অন্য কোনো পরমাণু একটি অণুতে প্রতিস্থাপন করে। এই লাইনটা তুমি পড়েছো, তাই তো? এখন তুমি কি করবে? তুমি কি এই লাইনটা মুখস্থ করার চেষ্টা করবে? ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট রিয়াকশন এটা হয়, এটা হয়, এটা হয়, তুমি মুখস্থ করার চেষ্টা করবে। আর এটাই সবচেয়ে বাজে পদ্ধতি। তোমার মস্তিষ্কের ভেতরে কি হয় একটু নিউরোসায়েন্স বুঝিয়ে দিই। নিউরোসায়েন্স বলে যখন তুমি কোনো কিছু মুখস্থ করো তখন সেটা তোমার শর্ট টার্ম মেমোরিতে তো চলে আসে, কিন্তু সেটা তোমার লং টার্ম মেমোরিতে যায় না। মানে যদি তুমি এই ডেফিনিশনটা পরীক্ষার একদিন আগে মুখস্থ করো তাহলে হয়তো পরীক্ষার দিন মনে থাকবে, কিন্তু যদি তুমি পরীক্ষার 4-5 দিন আগে মুখস্থ করো তাহলে পরীক্ষার দিন এই ডেফিনিশনটা ভুলে যাবে। কেন? কারণ মুখস্থ করে এটা মনে রেখেছিলে। এবার ভিজুয়ালাইজেশনের প্রসেসটা বুঝে নি। আমি এই ডেফিনেশনটা পড়লাম, এখন আমি কি করব? খুব মনোযোগ দিয়ে বোঝো আমি কিভাবে মনে রাখছি। এখন আমি নিজের ভাষায় মানে বাংলায় নিজে নিজে এটা বলবো, অথবা তুমি যেই ভাষায় স্বাচ্ছন্দ্য বোধ করো সেই ভাষায় নিজে নিজে এটা বলো। রিপ্লেসমেন্ট ডাইরেকশন কি হলো? যেখানে এক আইটেম আর একটা আইটেমকে এভাবে সরিয়ে দিল। কেন সরিয়ে দিল? কারণ একটা আইটেম আর একটা আইটেমের চেয়ে বেশি রিঅ্যাক্টিভ। আমি পুরো সেই বিজ্ঞানটা বুঝিয়ে দিচ্ছি যাতে তুমি নিজে নিজে এটা বলতে পারো। এখন যদি তুমি একটা জিনিস খেয়াল করো তাহলে দেখবে আমার হাতও এদিক ওদিক নড়ছিল, যেমন এক আইটেম আর একটা আইটেমকে সরিয়ে দিল। আমি এটা কেন করছি? এটাও গুরুকুলের সিস্টেম। কি হয় জানো, যখন তুমি কিছু বলো আর হাত নাড়িয়ে মনে রাখো তখন সেটা তোমার লং টার্ম মেমোরিতে অনেক দ্রুত চলে যায়। তাহলে যদি তোমার পরীক্ষা সামনে এসে পড়ে এবং তোমাকে অনেক কিছু পড়তে হয়, অনেকগুলো সাবজেক্ট পড়তে হয়, তাহলে কি করতে হবে জানো? মনে রাখার পদ্ধতি বদলাও। মানে সাধারণভাবে মুখস্থ করে মনে রাখো না, হাতের ব্যবহার করো, সেটা নিয়ে ভাবো, বাংলায় ভাবো। কারণ আমাদের মস্তিষ্ক আসলে আমাদের স্বাভাবিক ভাষাতেই সবচেয়ে ভালোভাবে চিন্তা করতে পারে। আমি সত্যিই বলছি, 7 দিন এই টেকনিকটা অনুসরণ করে দেখো, নিজের হাতগুলো এভাবে নাড়াও, মুভ করো, মনে রাখতে থাকো। এতে কি হবে জানো?
তোমার মস্তিষ্কের ভেতরে সেলগুলো খুব দ্রুত কানেক্ট করবে জিনিসগুলোকে, আর তুমি অনেক দ্রুত মনে রাখতে পারবে। মনে না থাকার সমস্যা এই টেকনিকের সমাধান হবে। তাই মনে রেখো, তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে। প্রসেসটা আমি বুঝিয়েছি, স্টেপ 1 আর 2 শেষ, এখন স্টেপ 3 দেখা যাক কি। তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, যদি তুমি একজন ছাত্র হও তাহলে তোমাকে অনেক ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। যেমন তুমি জিনিসগুলো রিভাইজ করতে পারো না, তোমার জানা নেই আসলে কিভাবে নোটস বানাতে হয়, কিভাবে জিনিসগুলো রিভাইজ করতে হয়, আর কিভাবে দীর্ঘমেয়াদে নিজের মেমোরি ধরে রাখতে হয়। এই যত সমস্যাই আছে এদের সব কিছুর সমাধান নিয়ে আমি চলে এসেছি আমাদের 7 ডের কোর্সের মধ্যে, যার নাম অ্যাভারেজ টু টপার ইন নেক্সট 7 ডেজ। এই কোর্সের মধ্যে আগামী 7 দিনের জন্য তোমাকে এমন কিছু টেকনিক শেখানো হবে যার মাধ্যমে তোমার সব সমস্যাগুলো শেষ হয়ে যাবে। এই কোর্সের মধ্যে ও থেকে শুরু করে ডে 7 পর্যন্ত আমরা বিভিন্ন বিষয়ে কথা বলবো, এবং এর সাথে কিছু এক্সারসাইজও থাকবে, যেগুলো যদি তুমি ফলো করো তাহলে তোমার মেমোরিও বাড়বে। এই কোর্সের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পাবে। আমাদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গেলে তুমি এই কোর্সে এনরোল করতে পারবে। যদিও এই কোর্সের দাম আমি আগেই অনেক কম রেখেছি, তবুও যেহেতু তোমরা আমার পার্সোনাল স্টুডেন্ট, তাই তোমাদের জন্য আমি একটা কোড দিচ্ছি। এখানে স্টুডেন্টস নামে একটা কোড দেখাবে। যদি তুমি এই কোডটা ব্যবহার করো তাহলে আরও ডিসকাউন্ট পাবে, মানে 50 থেকে 60% পর্যন্ত আরও ডিসকাউন্ট পাবে ওই কোর্সের ওপর। চলো এগিয়ে যাই আমাদের স্টেপ 3 দিকে। স্টেপ নম্বর 3 কি? ওভার থিঙ্কিং কিভাবে শেষ করা যায়। এবার এই স্টেপটা আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, একটা গল্প দিয়ে বোঝাবো। এই গল্পটা এক ছেলের, যার নাম ছিল রাহুল। খুব মনোযোগ দিয়ে শোনো, খুব গুরুত্বপূর্ণ গল্প এটা। দেখো, একবার কি হয়, রাহুলকে রাতে কোথাও পার্টি করতে যেতে হয়েছিল। ঠিক আছে, রাহুল ছিল ক্লাস 11-এর একজন ছাত্র, এবং তাকে কোথাও পার্টি করতে যেতে হয়েছিল রাতে। তাহলে সে যায় এবং তার মায়ের কাছে গিয়ে অনুমতি চায়, মা, আমি রাতে আমার বন্ধুদের সাথে পার্টি করতে যেতে চাই। তার মা বলে, ঠিক আছে যেতে পারো, কিন্তু রাতে সময় মতো ফিরে আসবে। সে বলে, ঠিক আছে মা, আমি যাচ্ছি। কিন্তু ঠিক যখন সে বেরোতে যাচ্ছে তার আগেই তার বাবা অফিস থেকে বাড়িতে ঢুকে পড়েন, গেট দিয়ে ভেতরে আসেন, এবং তার বাবা জিজ্ঞেস করেন, বাবা কোথায় যাচ্ছ? সে উত্তর দেয়, বাবা, আমি না বন্ধুদের সাথে পার্টি করতে যাচ্ছি, সেখানে যেতে হবে। তখন তার বাবা তাকে যেতে মানা করে দেন। সে বলে, বাবা যেতে দাও না, আপনি আমাকে কেন যেতে দিচ্ছেন না? তখন তার বাবা যে কারণটা দেন সেটা খুব মনোযোগ দিয়ে শোনো। তার বাবা বলেন, দেখ, তুমি এখন পার্টি করতে যাবে, আর তুমি গাড়ি নিয়ে যাবে, তোমার বন্ধুর যে গাড়ি আছে সেটা দিয়ে যাবে। যদি গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে? ধীরে গেলে তো চোট লাগবে না? তখন সে বলে, বাবা আপনি কি বলছেন এসব? ঠিক আছে, আমি গাড়ি নিয়ে যাব না, আমি আমার স্কুটিতে চলে যাব। তখন তার বাবা বলেন, দেখ, অ্যাক্সিডেন্ট তো স্কুটিতেও হতে পারে। তখন সে বিরক্ত হয়ে যায় এবং বলে, বাবা তাহলে আমি স্কুটিতেও যাব না, আমার সাইকেল আছে, আমি সেটা নিয়ে চলে যাব। তার বাবা বলেন, আচ্ছা কল্পনা কর তো, এই সাইকেলের টায়ার যদি মাঝপথে ফেটে যায় আর তুই পড়ে যাস, তাহলে যদি চোট লাগে? তখন সে আরো বেশি চিন্তিত হয়ে পড়ে এবং বলে, বাবা তাহলে আমি হেঁটেই চলে যাব, আমি আর কিছুতেই যাব না। তখন তার বাবার উত্তরটা শোনো। তার বাবা বলেন, তুই যদি হেঁটে যাস, রাতে যদি কেউ তোকে কিডন্যাপ করে ফেলে, তখন তোর কি হবে? সে বিরক্ত হয়ে যায় এবং বলে, ইয়ার, আমার কোথাও যেতে ইচ্ছা করছে না, আর সে আবার নিজের ঘরে ফিরে যায়। এখন তুই ভাবছিস, না ওর বাবা কেমন আজব আজব প্রশ্ন করছিলেন, তাই না? এটা তো খুবই বাজে কথা। মানে এমন তো কিছুই হতে পারে, আমরা রাস্তায় গেলে তো কারো না কারো অ্যাক্সিডেন্ট হতেই পারে। তাহলে কি এর মানে আমরা বাইরে যাব না? তুইও তো নিশ্চয়ই এমনটাই ভাবছিস, তাই তো? কিন্তু যদি আমি বলি, এই গল্পটা ওই ছেলের বাবার নয়, এই গল্পটা তোমার। হ্যাঁ, তোমার সাথেই কথা বলছি। তোমার মানে বুঝতে পারছো না? তোমার পরীক্ষার জন্য সময় কম, আর তুমি প্রতিদিন নিজেকে কি বলো, আমি কি পারবো এটা ক্র্যাক করতে? এই পরীক্ষা কি আমার জন্য? আমি কি 195 নম্বর পেতে পারবো? আমার তো ভয় লাগছে। এটাই তো ভাবো, এটাই তো প্রতিদিন নিজেকে বলো। এটা তো ঠিক সেই রকম হয়ে গেল, যেমন তার বাবা তাকে বলছিলেন, তোর অ্যাক্সিডেন্ট হতে পারে, তোর সাথে এটা হতে পারে, ওটা হতে পারে। তুমিও তো ঠিক এগুলোই বলছো, তাই না? পরীক্ষা ক্লিয়ার না হলে কি হবে? আমি কি ভালো নম্বর পেতে পারবো? আরে এত ভেবে কি লাভ? না ভাবারও তো কোনো লাভ নেই। অন্তত তুমি তোমার চেষ্টা তো করো। তুমি তোমার চেষ্টা তো করো, যা হবে দেখা যাবে। যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কি এর মানে আমরা বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেব? না না, বের হওয়া বন্ধ করলে তো পরীক্ষায় মানুষ ফেলও হয়। এর মানে এই না যে তুমি পড়াশোনা করা বন্ধ করে দেবে। পড়াশোনা তো করবে, তাই না? নিজের সেরাটা তো দেবে, তাই না? যদি নিজের সেরাটা দিতে রাজি না থাকো, তাহলে তো কিভাবে চলবে? এই যে তোমার ওভার থিঙ্কিং এর সমস্যা, এর খুব সহজ একটা সমাধান আছে। যখনই মনে হবে, ইয়ার আমি অনেক বেশি বিষয় নিয়ে ভাবছি বা ভাবছি,
একটা পেন আর খাতা নিয়ে আসো আর লিখে ফেলো, যে বিষয়টা নিয়ে ভাবছো সেটা লিখে ফেলো। যখন তুমি লিখবে তখন বুঝতে পারবে আসলে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে তোমার মাথা, যেটা বারবার তোমাকে বোকা বানাচ্ছে। আর আজ থেকে যখনই আবার ওভার থিঙ্কিং করবে, তখন আমি যে গল্পটা বলেছিলাম সেটা মনে করে নিও, হয়তো তুমি ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসতে পারবে। আমি তোমাকে 3টে ধাপ খুব বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছি, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। এই 3টে ধাপ তুমি তোমার পরীক্ষার সময় এই 3টা ধাপ ব্যবহার করো, দেখো কিভাবে তোমার নম্বর আসবে, কিভাবে তুমি সেই গড়পড়তা ক্যাটাগরি থেকে টপারদের দলে চলে যাবে। ঠিক যেমনটা আমি শুরুতেই বলেছিলাম, তোমার দরকার কঠোর পরিশ্রম। ভাই, যদি কঠোর পরিশ্রম না করো তাহলে কিছুই অর্জন করতে পারবে না। শুধু মনে রেখো পরিশ্রম করতে হবে। এই 3টা ধাপ, এই স্ট্র্যাটেজিতে কাজ করো। যেমনটা আমি মনে রাখা ট্রিক বলেছিলাম, সেই ট্রিক দিয়ে পড়ো। আর এখনো যদি কমেন্ট না করে থাকো, হ্যাঁ ভাইয়া আমি কঠোর পরিশ্রম করব, তাহলে বলো তো কিভাবে চলবে কাজ। এখনই সবার আগে এই নোটে একটা কমেন্ট করে দাও। ধন্যবাদ সবাইকে। আমার নাম প্রশান্ত, দেখা হবে পরের কোনো ভিডিওতে।